বিরোধী দলের আসনে নারী এমপিরা উন্নয়ন তদারকি করবেন। হাম প্রতিরোধে সরকারের কাছে 4 দাবি জামায়াতের। মেননসহ সব রাজবন্দীর মুক্তি দাবি ওয়ার্কার্স পার্টির। চাঁদাবাজি নিয়ে তর্কে জড়ালেন 2 এমপি। বাজেটে শ্রমিক বৈষম্যের অবসান ঘটাতে হবে মুজিবুর রহমান। জামায়াতে ইসলামী সহ বিরোধীদলীয় সংসদ সদস্যদের এমপি আসনে উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়া হবে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিদের। ওই সব আসনের জন্য আধা সরকারি পত্র ডিও লেটার দিতে পারবেন তারা। গতকাল সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংরক্ষিত নারী আসনে সরকারি দলের এমপিদের মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এমপি সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। কয়েকজন এমপি জানান, উন্নয়ন ছাড়াও বিরোধীদলীয় এমপিদের আসনের অন্যান্য কার্যক্রমে সরকারি দলের নারী এমপিদের সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। তবে সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, 2 ঘণ্টাব্যাপী সভায় 36 জন এমপি উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সমকালকে বলেন, উন্নয়ন তদারকি করা সরকারি বা বিরোধী দলের এমপিদের কাজ নয়। উন্নয়নের দায়িত্ব স্থানীয় সরকারের। তারপরও এমপিরা এ কাজে যুক্ত থাকেন। এখন যদি নারী এমপিদের রাজনৈতিক কারণে বিরোধী দলের এমপিদের আসনের উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তা শুধু অনৈতিক নয়, গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। বদিউল আলম মজুমদার বলেন, এই উদ্যোগ ক্ষমতার দ্বন্দ্ব বাড়াবে। সরকার যদি ক্ষমতাসীন দলের নারী এমপিদের বিভিন্ন আসনের দায়িত্ব দেয়, তাহলে বিরোধীদলীয় জোটের নারী এমপিদের কোনো আসনের দায়িত্ব দেবে। বিরোধী জোট বলছে, গণতন্ত্র হরণ। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আয়াত সমকালকে বলেছেন, শেখ হাসিনাও সংরক্ষিত আসনের আওয়ামী লীগ এমপিদের জেলার দায়িত্ব দিয়েছিলেন। তাদের মাধ্যমে বিরোধীদলীয় এমপিদের আসনে অযাচিত হস্তক্ষেপ করানো হতো। তারেক রহমান যদি শেখ হাসিনা হতে চান, তাহলে তো কিছু বলার নেই, কিন্তু এর ফল পাবেন। নবম সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংরক্ষিত আসনের সরকারদলীয় 38 নারী এমপিকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছিলেন। এতে ওইসব জেলার সাধারণ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ এমপিদের সঙ্গে ক্ষমতা ও কর্তৃত্বের বিরোধ তৈরি হয়েছিল নারী এমপিদের। যেসব আসন থেকে তৎকালীন বিরোধী জোট শরিক বিএনপি, জামায়াত, এলডিপি ও বিজেপির এমপিরা নির্বাচিত হয়েছিলেন, সেখানেও অলিখিতভাবে সরকারদলীয় নারী এমপিদের দায়িত্ব দেওয়া হয়েছিল। এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা বিয়োগ 4 আসনের এমপি হাসনাত আবদুল্লাহ সমকালকে বলেন, জনগণ নির্বাচিত করেছে একজনকে, আর সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে আরেকজন। এটা তো হতেই পারে না, সম্পূর্ণ অগণতান্ত্রিক। যেসব আসনে সরকারি দলের প্রার্থীরা পরাজিত হয়েছেন, সেখানে জনপ্রতিনিধিকে বাদ দিয়ে সংরক্ষিত নারী আসনের এমপিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। সরকার জনগণের ওপর পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। বিরোধীদের আসনে দায়িত্ব। বৈঠক সূত্র জানিয়েছে, সভায় সরকারের উচ্চ পর্যায় থেকে নারী এমপিদের বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত রেকর্ড সংখ্যক আসন পেতে সক্ষম হয়েছে ধর্মকে ব্যবহার করে, বিশেষ করে নারী ভোটারকে তারা কৌশলে প্রভাবিত করে জয়ী হয়েছে। এ অবস্থায় যেসব এলাকায় জামায়াত জিতেছে, সেসব আসনে বিএনপির নারী এমপিদের গুরুদায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে রাজনৈতিক দল ও জোটগুলোর প্রাপ্ত আসনের অনুপাতে বণ্টন হয় নারী আসন। 213 আসন পাওয়া বিএনপি জোট নারী আসন পেয়েছে 36টি। 77 আসন পাওয়া জামায়াত পেয়েছে 12টি। 6 স্বতন্ত্র এমপির জোট পেয়েছে বাকি একটি নারী আসন। তবে তিনিও বিএনপি নেত্রী। 50 নারী শপথ নিলেও সংসদে যোগ দেননি। আগামী 5 জুন থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনে যোগ দেবেন তারা। সাধারণ আসনের এমপিরা সংসদীয় এলাকাভুক্ত স্থানীয় সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারের সঙ্গে যোগাযোগে মাধ্যম হিসেবে কাজ করেন তারা। এর মাধ্যমে উন্নয়ন কাজের তদারকি করেন। আওয়ামী লীগ আমলে এমপিদের বছরে 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল নিজ নিজ আসনের উন্নয়নে। এই বরাদ্দে এমপিরা পছন্দ অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন করতে পারতেন। সরকারদলীয় নারী এমপিদের নির্দিষ্ট আসন না থাকায় তারা বিরোধীদলীয় এমপিদের আসনে এসব বরাদ্দ দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সোমবারের বৈঠকে উপস্থিত কয়েকজন নারী এমপি সমকালকে বলেন, এলাকা ভাগ করে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে, তবে কবে নাগাদ তা হবে বলা হয়নি। যেসব জেলায় বিরোধী দল প্রভাব বিস্তার করেছে, সেসব এলাকাকে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে আলোচনা হয়েছে সভায়। প্রধানমন্ত্রীর নানা নির্দেশনা। সভায় নারী এমপিরা যে এলাকার বাসিন্দা, সেখানকার সমস্যার কথা প্রধানমন্ত্রীকে জানান। তাদের বক্তব্য শুনে সরকার প্রধান দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। নারী এমপিরা বলেন, লোকজন তাদের কাছে বিভিন্ন কাজ ও দাবি নিয়ে আসছে। এসব বিষয় কিভাবে সমাধান করবেন, তা জানতে চেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন কয়েকজন।
প্রধানমন্ত্রী নারী এমপিদের নির্দেশনা দেন নিজ নিজ এলাকার বিএনপির এমপিদের সঙ্গে সমন্বয় করে উন্নয়নমূলক কাজ করতে। শিগগিরই তিনি এ বিষয়ে আরও নির্দেশনা দেবেন। সরকারের উন্নয়ন কাজের তথ্য তৃণমূলে পৌঁছে দিতে নারী এমপিদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনসংখ্যার অর্ধেকই নারী। তাই জাতীয় জীবনের প্রতিটি স্তরে নারীর অংশীদারিত্ব নিশ্চিত না করে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। শুধু সংসদে উপস্থিত থাকলেই চলবে না, মাঠ পর্যায়ে নারীদের বঞ্চনা ও অধিকারের কথা উচ্চকণ্ঠে তুলে ধরতে হবে। নারী নির্যাতন প্রতিরোধ এবং আইনি সহায়তা নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সভায় নারীর অর্থনৈতিক সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাধারণ নারীদের সমস্যার কথা শোনা এবং তার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে লোন এবং কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত করার বিষয় তদারকি, কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীর নিরাপত্তা নিশ্চিতে আইনের কঠোর প্রয়োগ হচ্ছে কিনা, এসব বিষয়ে সংসদীয় নজরদারি বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি ঘোষিত উন্নয়ন রূপকল্প বাস্তবায়নে নারীরাই হবেন অন্যতম চালিকাশক্তি। এ ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, সংরক্ষিত আসনের সদস্যরা নির্দিষ্ট দলের প্রতিনিধি নন, বরং তারা দেশের সব নারীর আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। জানতে চাইলে সংসদ সদস্য নীলোফার চৌধুরী মণি সমকালকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা এসেছে। প্রধানমন্ত্রী নারী অধিকার আদায় ও ক্ষমতায়নে গুরুত্ব আরোপ করেছেন। দেওয়া হবে প্রশিক্ষণ। নবনির্বাচিত এবং প্রথমবার এমপি হওয়া নারী সদস্যদের সংসদীয় রীতিনীতি ও কার্যপ্রণালী সম্পর্কে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে বিএনপি। সংসদে কিভাবে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে হয়, বিল প্রণয়ন, বাজেট আলোচনা, প্রশ্নোত্তরে অংশ নিতে হয়, তা তাদের অবহিত করা হবে। নোটিশ প্রদান, মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব, স্থায়ী কমিটির কার্যক্রম পরিচালনা ও মন্ত্রণালয়ের সঙ্গে কাজের সমন্বয়, নিজ এলাকার সমস্যা সংসদে তুলে ধরা এবং স্থানীয় উন্নয়নে করণীয় সম্পর্কে সম্যক ধারণা দিতে প্রশিক্ষণ দেওয়া হবে বলে সভা সূত্রে জানা গেছে। বৈঠকে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নারী এমপিদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রেহানা আক্তার রানু, শাম্মী আক্তার, রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, হেলেন জেরিন খান, নীলোফার চৌধুরী মণি, নেওয়াজ হালিমা আরলি, সুলতানা আহমেদ, ফরিদা ইয়াসমিন, শাকিলা ফারজানা, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, মুন্নি, সানসিলা জেবরিন, প্রিয়াঙ্কা, সানজিদা ইসলাম তুলি, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা শিকদার ঠাকুর, শামীম আরা বেগম স্বপ্না, ফেরদৌসী আহমেদ, বিথিকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, রুমা, সানজিদা ইয়াসমিন তুলি, নাদিয়া পাঠান পাপন, শৌকত আরা আক্তার, ইউর্মি, মাদবি মার্মা, সেলিনা সুলতানা, নিশিতা ও রেজেকা সুলতানা। হাম প্রতিরোধে সরকারের কাছে 4 দফা দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এগুলো হল, দেশের প্রতিটি অঞ্চলে ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে শতভাগ টিকাদান, প্রকোপ বেশি এমন এলাকায় বিশেষ মেডিকেল টিম গঠন, জরুরি ওষুধ ও পুষ্টি সহায়তা, সব সরকারি হাসপাতালে পৃথক ওয়ার্ড ও পর্যাপ্ত চিকিৎসার সরঞ্জাম নিশ্চিত করা এবং সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচারের উদ্যোগ গ্রহণ। মঙ্গলবার বিবৃতিতে এসব দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, সঠিক সময়ে যথাযথ প্রতিরোধমূলক পদক্ষেপ, টিকাদান কর্মসূচির স্থবিরতা এবং গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবার অপ্রতুলতায় হামে 4 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই চরম সংকটের মুহূর্তে প্রশাসনের যেসব সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল তা দৃশ্যমান হচ্ছে না। রোগাক্রান্তদের আইসোলেশন ও চিকিৎসায় উদাসীনতা দেখা যাচ্ছে। জামায়াতের সব স্তরের নেতাকর্মীকে হামে আক্রান্ত অসহায় ও দরিদ্রদের দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা থেকে মেননসহ সব রাজনৈতিক নেতাকর্মীর মুক্তির দাবি জানানো হয়েছে। সোমবার বাংলাদেশ যুব মৈত্রী ও বাংলাদেশ ছাত্র মৈত্রীর যৌথ উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আহমদ বকুল বলেন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই রাজনৈতিক প্রতিহিংসাবশত রাশেদ খান মেননকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। তিনি মেননসহ সব রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং তাদের অবিলম্বে মুক্তির দাবি জানান। বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তাপস দাস। অনুষ্ঠানে রাশেদ খান মেননের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাস আলো। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভিন আহমেদ।
নূর আহমদ বকুল বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা ধরনের মৌলবাদী অপতৎপরতা বাড়ছে। এ পরিস্থিতিতে প্রগতিশীল রাজনৈতিক শক্তি ও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে বিজ্ঞানভিত্তিক, মানবিক ও একমুখী শিক্ষা ব্যবস্থার পক্ষে সোচ্চার হতে হবে। তিনি আরও বলেন, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রযুবদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। আলোচনা সভা শেষে রাশেদ খান মেননের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মনোজ বারু ও সুমাইয়া ঝরা। রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগ নিয়ে তর্কে জড়ালেন সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর 2 সংসদ সদস্য। জামায়াতে ইসলামীর ঢাকা -12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনের কারওয়ান বাজারে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি হয় এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার সঙ্গে এই তর্কে জড়িয়ে পড়েন বিএনপি থেকে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের এমপি মাহমুদা হাবিবা। গতকাল সোমবার রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে এসটিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত জাতীয় বাজেট 2026-27 রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা শীর্ষক প্রাকবাজেট সংলাপে এই বাহাসের ঘটনা ঘটে। এ সময় 2 সংসদ সদস্যকে চাঁদাবাজির অভিযোগের সত্যতা, আইনগত ব্যবস্থা গ্রহণ এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে তর্কে লিপ্ত হতে দেখা যায়। সংলাপে একজন বক্তার প্রশ্নের জবাব দিতে গিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান দাবি করেন, তার নির্বাচনী এলাকা ঢাকা -12 এর অন্তর্ভুক্ত রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি বাজার কারওয়ান বাজারে প্রতিদিন 2 থেকে 3 কোটি টাকার চাঁদাবাজি হয়। শুধু কয়েকটি পাইকারি মুরগির দোকান থেকেই মাসে প্রায় 60 লাখ টাকা চাঁদা আদায় করা হয়। তাছাড়া সরকারের এক মন্ত্রী বলেছেন, সমঝোতার ভিত্তিতে কিছু হলে সেটা চাঁদাবাজি হয় না, এটাতে চাঁদাবাজরা উৎসাহিত হয়। জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এ সদস্য বলেন, যে সরকার পালিয়ে গেছে, আগে সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এই চাঁদাবাজিতে জড়িত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। এখন বর্তমানেও চাঁদাবাজি চলছে, সেটা বন্ধ করা নিয়ে আমি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আরও অভিযোগ করেন, চাঁদাবাজির সঙ্গে রাজনৈতিক পরিচয়ে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত। আগের সরকারের লোকরা করত, এখন কারা করছে তা এখানে বলছি না। এ সময় সংলাপের আরেক বক্তা বিএনপির মিডিয়া সেলের সদস্য ও সংরক্ষিত নারী আসনের এমপি মাহমুদা হাবিবা জামায়াত এমপির বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, একজন এমপি বলছেন তার এলাকায় চাঁদাবাজি হচ্ছে, অথচ কারা করছেন তিনি জানেন না। একজন মন্ত্রী কোনো অনুষ্ঠানে কোনো প্রসঙ্গে কি বলেছেন সেটার খণ্ডিত অংশ প্রচার করে এমন চাঁদাবাজির ঢালাও অভিযোগ করা হল। এটা খুবই দুঃখজনক। তিনি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নাম পরিচয় সহ তালিকা নিয়ে আইনের আশ্রয় নেওয়া উচিত। টকশো বা গোলটেবিলে বসে অভিযোগ করলেই হবে না। এ সময় জামায়াতের এমপি সাইফুল বলেন, আমি আগেও বলেছি, আবারও বলছি, এখানে আগেও সরকারি দলের লোকরা চাঁদাবাজি করত, এখনও সরকারি দলের লোকরাই করছে। জবাবে বিএনপির এমপি মাহমুদা বলেন, চাঁদাবাজি হলে মামলা করেন, তদবির নয়। জবাবে সাইফুল বলেন, পুলিশ সরকারি দলের লোকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা নেয় না। 2 এমপির এমন তর্ক চলাকালে অনুষ্ঠানের সঞ্চালক নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক অধ্যাপক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আজ এখানে সরকারি ও বিরোধী দলের এমপির মধ্যে যে বিতর্কটা দেখা গেল সেটাও কিন্তু এক ধরনের নতুন ঘটনা ও পরিবর্তন। জাতীয় বাজেটে দীর্ঘদিন ধরে শ্রমিকরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান। তিনি বলেছেন, আসন্ন জাতীয় বাজেটে শ্রমিকদের অধিকার ও স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বৈষম্যের অবসান ঘটাতে হবে। সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিকের বাজেট ভাবনা শীর্ষক প্রাকবাজেট মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম সঞ্চালনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, কবির আহমেদ, গোলাম রাব্বানী, মুজিবুর রহমান ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, মুহিবুল্লাহ, দপ্তর সম্পাদক নুরুল আমিন, ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু ও প্রচার সম্পাদক হাফিজুর রহমান। মুজিবুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকে শ্রমিক অধিকারের কথা বলা হলেও বাস্তবে প্রতিটি সরকারি শ্রমজীবী মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। তার দাবি, গত 54টি বাজেটেই শ্রমিকদের জন্য কার্যকর ও ন্যায্য বরাদ্দ নিশ্চিত হয়নি। তিনি আরও বলেন, বাজেট মূলত রাষ্ট্র পরিচালনাকারী ও শ্রমজীবী মানুষের মধ্যকার বার্ষিক অর্থনৈতিক চুক্তি। অথচ বাজেট প্রণয়নের সময় শ্রমিক প্রতিনিধি বা শ্রমজীবী মানুষের মতামত গুরুত্ব পায় না। শ্রমিক কল্যাণ খাতে বরাদ্দ খুবই সীমিত রাখা হয়। আগামী 7 জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হবে উল্লেখ করে এমপি বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিক সমাজ। তাই বাজেট প্রণয়নে তাদের মতামত, অধিকার ও কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। শ্রমিকের মর্যাদা প্রসঙ্গে ধর্মীয় উদ্ধৃতি তুলে ধরে জামায়াতের নায়েবে আমির বলেন,
ইসলাম শ্রম ও শ্রমিককে সর্বোচ্চ সম্মান দিয়েছে। শ্রমিকদের যথাযথ মূল্যায়ন ও অংশগ্রহণ নিশ্চিত করা গেলে মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, স্বাধীনতার পর দেশ ৫৪টি বাজেট পেলেও শ্রমিকদের জন্য ১% বরাদ্দ নিশ্চিত করা হয়নি। সংবিধানের ১৪ ও ১৫ অনুচ্ছেদে শ্রমিকের অধিকার নিশ্চিতের কথা বলা হলেও বাস্তবে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তিনি আরও বলেন, প্রতিবছর প্রায় ২০ লাখ নতুন শ্রমিক শ্রমবাজারে যুক্ত হলেও গত ৫ বছরে শ্রম মন্ত্রণালয়ের জন্য সবচেয়ে কম বরাদ্দ রাখা হয়েছে। নতুন সরকারের কাছে বৈষম্যহীন বাজেট প্রত্যাশা করে আগামী জাতীয় বাজেটে শ্রম মন্ত্রণালয়ের জন্য অন্তত ১০% বরাদ্দের দাবি জানান তিনি। ৭.৫ কোটি শ্রমিকের খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, চিকিৎসা ও জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে হবে। অন্যথায় শ্রমিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। মতবিনিময় সভায় অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস ঐক্য জোটের সভাপতি মোহাম্মদ মেহতাব, প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, BREL এর কার্যকরী সভাপতি মোহাম্মদ রেনারেল আলম, বাংলাদেশ গার্মেন্টস লেবার কংগ্রেসের নেত্রী শামীমা আক্তার, গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের নেত্রী রাশিদা আক্তার, বাংলাদেশ ট্রাস্ট ওয়ার্কার্স ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি FM আবু সাঈদ, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস তফা, কামরাঙ্গীচর রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল হালিম, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সহসভাপতি শাহিদা সরকার, শ্রমিক মজলিস সাধারণ সম্পাদক HM এরশাদ, ঢাকা ওয়াসা ঢাকা মহানগরী উত্তরের শ্রমিক নেতা মোহাম্মদ শহীদুল্লাহ মুন্সি। আরও উপস্থিত ছিলেন মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির নেতা সালেহা ইসলাম শান্তা, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বেপারী, বাংলাদেশ অটো রিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক গোলাম ফারুক, প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক কামরুন নাহার, ডেস্কো শ্রমিক নেতা শেখ আবদুল্লাহ, ডেস্কো আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সভাপতি মোহাম্মদ ইয়াকুব আলী, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সভাপতি আব্দুর রহমান, বাংলাদেশ টি শ্রমিক কর্মচারী আদর্শ ফেডারেল ইউনিয়ন সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, ন্যাশনাল ওয়ার্কার্স ফেডারেশন সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নুল আবেদিন জনি।